দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজ একটা খবর সামনে এসেছে যেটা গত 6 মাসের যুদ্ধের পুরো ছবিটাই বদলে দিতে পারে। আমেরিকার সবচেয়ে বড় সামরিক কর্তা অর্থাৎ দেশটির শীর্ষ জেনারেল নিজেই এখন ইরানের সঙ্গে চলা এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। সঙ্গে আরও দুটো বড় খবর আছে। মক্কায় সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির পর ইয়েমেনের হুতিরা আজ হুমকি দিয়েছে সৌদির সঙ্গে যেই আসবে তাকেও আক্রমণকারী ধরা হবে। আর ইরান ডাক দিয়েছে সব মুসলিম ও আরব দেশকে একসঙ্গে দাঁড়ানোর জন্য নতুন একটা জোট। তিনটে খবরই আলাদা মনে হলেও ভেতরে ভেতরে এগুলো একই সুতোয় বাঁধা। কিভাবে সেটাই আজ বলবো। শুরু করি প্রথম খবর দিয়ে। দর্শক বন্ধুরা, আজ 8ই আগস্ট দুপুরে সিএনএনের একটি প্রতিবেদন সামনে এসেছে। সেই প্রতিবেদন অনুযায়ী আমেরিকার সর্বোচ্চ পদের জেনারেল ড্যান কেইন এখন ইরানের এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটা রাস্তা খুঁজছেন। ইংরাজিতে যেটাকে বলা হচ্ছে অফ র্যাম্প, সোজা বাংলায় হাইওয়ে থেকে নেমে যাওয়ার একটা নিরাপদ বাঁক। প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক সপ্তাহে জেনারেল কেইন ট্রাম্প প্রশাসনের একাধিক বড় কর্তার সামনে এই কথাটা রেখেছেন যে আমেরিকার উচিত এই যুদ্ধ থেকে বেরোনোর পথ খোঁজা, আরও গভীরে জড়িয়ে না পড়া। এখন প্রশ্ন হচ্ছে তার ভয়টা ঠিক কোথায়? সিএনএনের প্রতিবেদন অনুযায়ী তার সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো আমেরিকা যদি যুদ্ধটাকে আরও এগিয়ে নিয়ে যায় তাহলে হাতে থাকা সামরিক বিকল্পগুলোই উল্টো আমেরিকার জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো জেনারেল কেইন এবং প্রশাসনের আরও কয়েকজন বড় কর্মকর্তা ব্যক্তিগতভাবে মনে করেন শুধু বিমান হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্প তার সব লক্ষ্য অর্জন করতে পারবেন না। অর্থাৎ ইরানের উপর বোমা ফেলে তাকে নিজের শর্তে চুক্তিতে বসতে বাধ্য করা, সেটা যতটা সহজ ভাবা হয়েছিল ততটা সহজ নয়। আর এখানেই আসল সমস্যা। কারণ বিমান হামলায় যদি কাজ না হয় তাহলে পরের ধাপ কি? জমিতে সেনা নামানো, স্থল অভিযান। কিন্তু ঠিক এই জায়গাতেই আমেরিকা আটকে আছে এখনো। আমি দুদিন আগেও এই কথাটাই বলেছিলাম। দেখুন, আকাশ থেকে কোনো যুদ্ধ জেতা যায় না পুরোপুরি, আর জমিতে নামার সাহসটা আমেরিকা এখনো জোগাড় করে উঠতে পারছে না। ইরানের মরুভূমি আর পাহাড় ভয়ঙ্কর জায়গা, প্রচুর সেনা মারা যাবে। খোদ আমেরিকান প্রতিবেদনেই বলা হয়েছে যে জায়গায় জায়গায় মাইন পোতা আছে। জেনারেল কেইন কিন্তু এই উদ্বেগের কথা এক দুজনের সামনে বলেননি। প্রতিবেদন অনুযায়ী তিনি সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের এই বড় কর্মকর্তাদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এই বৈঠকগুলোর উদ্দেশ্য ছিল একটাই, ইরানের বিরুদ্ধে আমেরিকার হাতে যে সামরিক বিকল্পগুলো আছে তার মধ্যে ঝুঁকি কোথায়, আর ঠিক কোন জায়গায় গিয়ে এই যুদ্ধ আমেরিকার জন্য কঠিন হয়ে উঠতে পারে, এই বিষয়গুলো বুঝিয়ে বলা। এখানে বিষয়টা ভালোভাবে বুঝতে হবে, খুব গভীর। ড্যান কেনের উদ্দেশ্য সম্ভবত যুদ্ধ থেকে পালানো নয়। তার উদ্দেশ্য হলো আমেরিকান সেনাবাহিনীকে এমন একটা যুদ্ধে আরও বেশি জড়িয়ে পড়া থেকে বাঁচানো, যেখানে একবার এগিয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসাটাই ব্যাপক কঠিন হয়ে যেতে পারে। কারণ ডোনাল্ড ট্রাম্প বারবার পরিষ্কার করে বলেছেন ইরানে আমেরিকার পদাতিক সেনা পাঠানোর পক্ষে তিনি নন। তার ভরসা ছিল বিমান হামলার উপরেই, আর সেই বিমান হামলাই এখন যথেষ্ট বলে মনে হচ্ছে না। জেনারেল কেইন নিজে গত মাসে একটা প্রকাশ্য শুনানিতে বলেছিলেন আকাশ শক্তির একটা সীমা আছে। কথাটার মানে খুব সহজ, যুদ্ধ বিমান থেকে বোমা ফেলার ক্ষমতা যতই থাকুক তার একটা সীমারেখা আছে। ওই সীমার বাইরে গিয়ে আপনি আর কিছু করতে পারবেন না। শেষ পর্যন্ত আপনাকে জমিতে নামতেই হবে যুদ্ধ জিততে গেলে। কিন্তু এই পুরো গল্পের আরেকটা দিক আছে যেটা অনেকের চোখ এড়িয়ে যাচ্ছে। সেটা হলো আমেরিকার অস্ত্র ভাণ্ডার কমে আসার প্রশ্ন। সিএনএনের এই প্রতিবেদনেও দাবি করা হচ্ছে
আমেরিকার কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র এবং ইন্টারসেপ্টরের মজুদ ক্রমাগত কমছে। যুদ্ধে এমনটা হয়েই থাকে, অস্বাভাবিক কিছু না এটা। কিন্তু এই দুশ্চিন্তা শুধু আমেরিকান সেনাবাহিনীর ভিতরে সীমাবদ্ধ নেই। বর্তমানে উপসাগরীয় কয়েকটি দেশও আমেরিকান কর্মকর্তাদের জানিয়েছে যে ইরানের উপরে হামলা আরও বাড়লে আমেরিকার আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার ঘাটতির কারণে ইরানের পাল্টা হামলায় তাদের নিজেদের নিরাপত্তাই বড় ধাক্কা খেতে পারে। সহজ কথায় তারা বলছে, ভাই, যেটা তুমি সামলাতে পারবে না সেটা শুরু করছো কেন? শেষে ভুগতে তো আমাদেরই হবে। তাহলে এবার ব্যাপারটা কি দাঁড়ালো? বিষয়টা শুধু এই নয় যে আমেরিকা ইরানের উপর কত বড় হামলা করতে পারে, বিষয়টা এটাও যে আমেরিকা এই যুদ্ধ ঠিক কতদিন একই মাত্রায় চালিয়ে যেতে পারবে। আজ যে তীব্রতায় হামলা হচ্ছে, কাল কি সেই একই তীব্রতা ধরে রাখা যাবে? মনে রাখবেন, প্রায় 6 মাস ধরে চলা এই যুদ্ধের শুরুতে লাগাতার দাবি করা হয়েছিল যে ইরানের সামরিক শক্তি প্রায় ধ্বংস করে দেয়া হয়েছে। কিন্তু এখন যদি আমেরিকার সবচেয়ে বড় সামরিক কমান্ডার নিজেই এরকমভাবে মেনে নেন যে সামনে এগোনোর বিকল্পগুলোর মধ্যে বড় বড় ঝুঁকি আছে আর শুধু বিমান হামলা দিয়ে লক্ষ্য অর্জন কঠিন, তাহলে ছবিটা কিন্তু শুরুর ওই দাবির থেকে অনেকটাই আলাদা দেখা যাচ্ছে। এখানে আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, দেখুন, আমেরিকার কাছে অস্ত্র আছে, শক্তি আছে, বছরের পর বছর লড়ে যাওয়ার সামর্থ্যও আছে, কিন্তু প্রশ্নটা লক্ষ্যের। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ আরও এগিয়ে নিয়ে গিয়ে তারপর নিরাপদভাবে সেটা শেষ করার রাস্তাটা এখন খুব একটা সহজ দেখাচ্ছে না। আর সম্ভবত সেই কারণেই এখন যুদ্ধের ঘরের পাশাপাশি কূটনীতির দরজাটাও খোলা রাখা হচ্ছে। তবে এই ছবি যে কোনো মুহূর্তে আবার বদলে যেতে পারে। আলোচনা ব্যর্থ হলে আমেরিকা আবার সামরিক বিকল্পে ফিরে যেতে পারে। কথাটা আমি আপনাদের সামনে আলাদা করে বলছি, কারণ অনেকে এখন বলবেন আমেরিকা তাহলে হেরে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। আমি এটা বলছি না, দুপক্ষের কাছেই এখনো লড়ার ক্ষমতা আছে, কিন্তু যুদ্ধে গিয়ে লক্ষ্য অর্জন না করে ফিরে আসাটা শেষ পর্যন্ত পিছু হটাই বলে গণ্য হয়। কারণ প্রশ্নটা তো থেকেই যায়, আপনি গিয়েছিলেন কেন? এত কিছু করলেন কেন? এবার আসি দ্বিতীয় খবরে। ইয়েমেনের হুতিরা এখন শুধু সৌদি আরবকে নয়, পরমাণু শক্তিধর পাকিস্তান এবং ন্যাটোর সদস্য তুরস্ককেও হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছে, সৌদির সঙ্গে এলে তোমাদেরও ছাড়া হবে না। এই হুঁশিয়ারি আজ এমন একটা সময়ে এসেছে যখন গতকাল 7ই আগস্ট মক্কা শরীফে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক একটা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। এই চুক্তি অনুযায়ী এই 3 দেশের মধ্যে যে কোনো একটির উপর হামলা হলে সেটাকে 3 দেশের উপরেই হামলা বলে ধরা হবে। অর্থাৎ 3টি দেশ এখন একে অপরের নিরাপত্তার জন্য সবার পাশে দাঁড়াবে। কিন্তু হুতিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট মেহেদি আল মাসাদ তিনি আজ কি বলেছেন? তিনি বলেছেন, হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সঙ্গে মিলে যে কোনো সামরিক অভিযানে অংশ নেওয়া যে কোনো দেশ বা গোষ্ঠীকে আক্রমণকারী হিসাবে গণ্য করা হবে। সেই দেশ যে নামেই বা যে যুক্তিতেই আসুক না কেন, বন্ধুত্ব বলুক, চুক্তি বলুক, যাই বলুক, হুতিরা সেটা মানবে না, তাদের বক্তব্য। অর্থাৎ তুরস্ক হোক, পাকিস্তান হোক বা অন্য কোনো দেশ সৌদি আরবের সঙ্গে মিলে হুতিদের বিরুদ্ধে হামলা করলে হুতিদের চোখে তারা শত্রু। আল মাসাদ আরও বলেছেন, নতুন কোনো চুক্তি ইতিমধ্যেই চলতে থাকা যুদ্ধের বাস্তবতাকে পিছিয়ে গিয়ে বদলে দিতে পারে না। হুতিদের তরফে অবরোধের বদলে অবরোধের নীতি ততদিন চলবে যতদিন না তাদের লক্ষ্য পূরণ হয়। সৌদি আরবকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের 12 বছরের পুরনো যুদ্ধ এবং অবরোধে কোনো দেশ যদি সৌদির সঙ্গে যোগ দেয় তাহলে তাকেও আক্রমণকারী বলেই ধরা হবে। মানে বার্তাটা পরিষ্কার, সৌদি আরবের সঙ্গে মিলে হুতিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হলে পাল্টা হামলা শুধু সৌদি আরবের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তাদের বক্তব্য অনুযায়ী। আল মাসাদ এও বলেছেন, সৌদি আরব যদি গোটা দুনিয়াকেও নিজের পাশে দাঁড় করিয়ে ফেলে তাতেও তার কোনো লাভ হবে না। তার কথায় ন্যায় ও সম্মানের সঙ্গে
শান্তি আর সুপ্রতিবেশী সম্পর্কের দাম সবসময় যুদ্ধের চেয়ে কম হবে। এবার দর্শক বন্ধুরা, এগুলো তো তাদের বক্তব্য গেল, একটু গুছিয়ে ভাবুন ছবিটা কি দাঁড়াচ্ছে। তুরস্কের হাতে অত্যন্ত শক্তিশালী সেনাবাহিনী আছে। পাকিস্তান একমাত্র মুসলিম পরমাণু শক্তিধর দেশ, আর সৌদি আরবের কাছে বিপুল সম্পদ এবং আধুনিক অস্ত্র দুটোই আছে। এবার তৃতীয় খবর, আর এটাই সবচেয়ে বড় ইঙ্গিত বহন করছে। ইরান সমস্ত আরব ও মুসলিম দেশকে একসঙ্গে এসে একটি বড় সামরিক জোট গড়ার আহ্বান জানিয়েছে। ইরান এই জোটের কোনো নাম দেয়নি, এখনো ন্যায়ও নেই, কিন্তু তার বার্তাটা পরিষ্কার। মুসলিম দেশগুলোকে এবার নিজেদের নিরাপত্তা নিজেদের হাতেই নিতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি আজ বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী দুনিয়ার সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তির মোকাবিলা করে নিজেদের ক্ষমতা, প্রস্তুতি এবং যোগ্যতা প্রমাণ করে দিয়েছে। তিনি বলেছেন, আজ মুসলিম দেশগুলো যখন একসঙ্গে দাঁড়াবে, তখন বাইরে থেকে আসা যে কোনো বিপদের মোকাবিলা তারা একসাথে মিলেই করতে পারবে। নিরাপত্তার জন্য শুধু বাইরের দেশের উপর ভরসা না করে এখন একে অপরের পাশে দাঁড়ানোর এবং প্রকৃত ভ্রাতৃত্ব গড়ে তোলার সময় এসেছে। ইরান সরাসরি সামরিক জোটের কথা বলেনি ঠিকই, কিন্তু এই বক্তব্যের অর্থ যা দাঁড়াচ্ছে তা হলো, মুসলিম দেশগুলো যদি নিজেদের নিরাপত্তা নিজেদের নিজেরাই দিতে চায়, তাহলে তাদের নিজেদের মধ্যে মিলে একটা বড় নিরাপত্তা ব্যবস্থা গড়তে হবে, একে অপরের বিরুদ্ধে নয়। আর এই কথাটার গুরুত্ব বুঝতে হলে আমাদেরকে একটু পেছনে যেতে হবে। আজ বহু আরব ও উপসাগরীয় দেশে আমেরিকার বড় বড় সামরিক ঘাঁটি রয়েছে। দীর্ঘদিন ধরে সেগুলোকে ওই দেশগুলোর নিরাপত্তার অংশ বলয় হিসাবেই ধরা হয়েছে। এই বিশাল বিশাল ঘাঁটির নেটওয়ার্ক তৈরি হয়েছিল উপসাগরীয় যুদ্ধের পর, যখন সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বহু দেশ একসঙ্গে মিলে হামলা চালিয়েছিল। তখন আমেরিকার পাশে ছিল ন্যাটো, পাশে ছিল ইউরোপ, কিন্তু আজ ইরানের বিরুদ্ধে কেউ সেভাবে পাশে দাঁড়াচ্ছে না। সাদ্দামের বিরুদ্ধে যে বিশাল অভিযান হয়েছিল, তারপরেই কিন্তু এই অঞ্চলে এই ঘাঁটিগুলো ছাতার মতো গজিয়ে উঠেছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এই অঞ্চলের শক্তির ভারসাম্য আর আগের মতো নেই, আর এখানেই সব কিছু জুড়ে যাচ্ছে দর্শক বন্ধুরা। গতকাল 7ই আগস্ট মক্কা শরীফে সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের ওই যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই হলো, আর তার ঠিক পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী বললেন, মুসলিম দেশগুলোকে একসঙ্গে দাঁড়িয়ে নিজেদের নিরাপত্তা নিজেদেরই দেখতে হবে। সময়ের এই যে মিলটা, এই মিলটাই এই বক্তব্যটাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। হতে পারে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের সরাসরি কোনো সমস্যাই নেই, বরং ইরান চাইছে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থায় আরও বেশি আরব ও মুসলিম দেশ যুক্ত হোক। আর আমার জানা তথ্য অনুযায়ী আরও কিছু আরব ও মুসলিম দেশ এই চুক্তিতে যোগ দিতেও পারে। সেটা নিয়ে একটা আলাদা রিপোর্ট আপনাদের জন্য বানানো যেতে পারে। সুতরাং তাহলে ইরানের বার্তাটা সম্ভবত এই যে মুসলিম দেশগুলো নিজেদের নিরাপত্তার দায়িত্ব বাইরের শক্তির হাতে তুলে না দিয়ে নিজেরা মিলে নিজেদের শক্তি ও নিজেদের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলুক। এখানে ইরানের নিজের স্বার্থও আছে, সেটাও পরিষ্কার করে বলা দরকার। ইরান জানে আমেরিকা যতদিন এই অঞ্চলে থাকবে ততদিন তার নিজের অস্তিত্বের জন্য বিপদ থেকেই যাবে, কাটবে না। তাহলে আজকের পুরো ছবিটা এক জায়গায় এনে দাঁড় করাই এবার, যাতে আরও স্পষ্ট হয়। একদিকে আমেরিকার শীর্ষ জেনারেল যুদ্ধ থেকে বেরোনোর পথ খুঁজছেন বলে CNN জানাচ্ছে, আর উপসাগরীয় দেশগুলোও নিজেদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায়। অন্যদিকে সৌদি, তুরস্ক ও পাকিস্তান নিজেদের মধ্যে প্রতিরক্ষা চুক্তি করে ফেলেছে, আর ইরান ডাকছে আরও বড় একটা মুসলিম নিরাপত্তা ব্যবস্থার দিকে। অর্থাৎ বাইরের শক্তির উপর ভরসা কমছে আর নিজেদের মধ্যে জোট গড়ার চেষ্টা বাড়ছে, কিন্তু সেই জোটের ভিতরেই নতুন সংঘাতের বীজও লুকিয়ে আছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তি কি আগামী দিনে আরও বড় হয়ে অন্য মুসলিম ও আরব দেশ পর্যন্ত পৌঁছাবে?
আর ইরান কি কখনো এই ধরনের কোনো বড় আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হতে পারবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান, তিনটি মুসলিম দেশের জোট নিয়ে চলছে নানা ধরনের হিসাব নিকাশ। এই জোটের টার্গেট কারা হবে, এই জোটের শত্রু কারা, এই জোটের প্রতিযোগী কারা, এই ধরনের নানা প্রশ্ন চলছে। ইরান, ইসরায়েল কিংবা ইন্ডিয়া সবাই সতর্ক দৃষ্টিতে তাকাচ্ছে এই জোটের দিকে। তবে প্রথমেই এই জোটটিকে কারুর শত্রুর তালিকায় নেয়ার মতো কোনো পরিকল্পনা নেই তুরস্ক, পাকিস্তান কিংবা সৌদি আরবের। বরং সৌদি আরব, তুরস্ক বলছে এই জোটটিকে আরো বড় করা হবে। জোটটি ওপেন রয়েছে অন্যান্য মুসলিম দেশের জন্য। বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ এই নতুন জোটে যুক্ত হতে যাচ্ছে বলে সিগন্যাল দিয়েছেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জাবেদ ইলমাজ। প্রিয় দর্শক, সেই গুরুত্বপূর্ণ মুসলিম দেশটি কোন দেশ হতে পারে? সেটা কি বাংলাদেশ হওয়া সম্ভব? বাংলাদেশের সেনাপ্রধান কিছুদিন আগেই তুরস্ক সফর করেছেন। তুরস্কের আসেলসান কোম্পানি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন। তুরস্কের সাথে গভীর সামরিক সম্পর্ক তৈরির ব্যাপারে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছে। যদি বাংলাদেশ এই ধরনের একটি আঞ্চলিক জোটের সদস্য হয়, তাহলে বৈদেশিক শত্রুর মোকাবেলায়, হামলা মোকাবেলায় এটা বাংলাদেশের জন্য একটা ডেটারেন্ট হতে পারে। বাংলাদেশের কি উচিত এই জোটে যোগ দেয়া? জোটটি সম্পর্কে আমরা গতকালকেই বলেছিলাম, এটি মুসলিম বিশ্বের নতুন নিউক্লিয়াস হতে যাচ্ছে। অর্থাৎ এই জোটটি একটি নতুন বিগিনিং, নতুন শুরু। এটা আঞ্চলিক নিরাপত্তা দিতে মুসলিম দেশগুলোকে একটা ছাতার মতো কাজ করবে। প্রিয় দর্শক, এই জোটটি নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে ইরান এবং ইসরায়েল। ইরানের পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ইরানের সংসদের একজন এমপি বলেছে সৌদি আরবকে টার্গেট করে যে এই সব কাগজে জোটে কোনো কাজ হবে না। আমেরিকাই যেখানে সৌদি আরবকে নিরাপত্তা দিতে পারেনি, সেখানে এই সব জোট দিয়ে কোনো কাজ হবে না। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যিনি একজন দক্ষ কূটনীতিবিদ এবং মুসলিম ঐক্যের একজন অন্যতম সমর্থক, তিনি অত্যন্ত চমৎকার ইতিবাচক একটি কমেন্ট করেছেন। আব্বাস আরাকচি প্রথমে নিজেদের ইরানি সেনাবাহিনীর যোগ্যতার সম্পর্কে বলেছেন। তিনি বলেছেন, ইরানস পাওয়ারফুল আর্ম ফোর্সেস হ্যাভ শোন দেয়ার রেডিনেস, ক্যাপাবিলিটি অ্যান্ড মাইট ইন ফেস অফ ওয়ার্ল্ড মোস্ট এক্সপেন্সিভ মিলিটারি। অর্থাৎ আমেরিকার মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি সেনাবাহিনীর বিরুদ্ধে নিজেদের শক্তি দেখিয়েছে ইরান, তার প্রস্তুতি দেখিয়েছে এবং নিজেদের কতটুকু সক্ষমতা সেটিও দেখিয়েছে। প্রথম কথায় তিনি ইরানের শক্তিমত্তা ফুটিয়ে তুলেছেন। পরের প্যারাগ্রাফে তিনি বলেছেন, হোয়েন মুসলিমস স্ট্যান্ড টুগেদার উই ক্যান ফেস এভরি চ্যালেঞ্জ বাই মেলিসিয়াস আউটসাইডার হেড অন। অর্থাৎ যখন মুসলিম বিশ্ব একসাথে হয়, মুসলিম দেশগুলো একসাথে হয়, তখন আমরা বহিরাগত যে কোনো শক্তিকে মোকাবেলায় প্রস্তুত হতে পারি। অর্থাৎ মুসলিম বিশ্বের ঐক্যকে তিনি স্বাগত জানিয়েছেন। ইরানের ভেতরে বড় মাপে দুই ধারার রাজনীতিবিদ রয়েছেন। এক ধারার রাজনীতিবিদ অত্যন্ত কট্টরপন্থী, তারা আমেরিকার সাথে, এমনকি সৌদি আরবের সাথে কারোর সাথে কোনো আপোষ মীমাংসা আলোচনায় যেতে প্রস্তুত নয়। আরেক গ্রুপ রয়েছে, তারা ইরানের স্বার্থ রক্ষায় প্রয়োজনে আমেরিকার সাথে আলোচনা করতে প্রস্তুত এবং মুসলিম বিশ্বের সাথে ঐক্যকে তারা প্রায়োরিটি দেয়। এই দ্বিতীয় কাতারে রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, অত্যন্ত ভদ্র, নম্র এবং বাস্তবিক একজন নেতা। অন্যদিকে এই নতুন জোটটি নিয়ে যে হিসাব নিকাশ চলছে, মুসলিম দেশগুলোর অনেকের সাথেই প্রতিবেশী দেশগুলোর নানা ধরনের টানাপোড়েন রয়েছে। যেমন সৌদি আরবের সাথে রয়েছে ইরানের, যেমন পাকিস্তানের সাথে রয়েছে আফগানিস্তানের। কিন্তু এই নতুন জোটের টার্গেট আফগানিস্তানও নয়, ইরানও নয়। এই জোটের টার্গেট ইসরায়েলের বিরুদ্ধে একটি সম্মিলিত ব্যবস্থা নেওয়া। এই কথা প্রকাশ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খাজা আসিফ গতকাল একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তিনি সেখানে বলেছেন,
মুসলিম বিশ্বের প্রতি অভিন্ন হুমকি হলো ইসরায়েল, এবং ইসরায়েলের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সৌদি আরব তুরস্কের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর খাজা আসিফ বলেন, ইসরায়েল আমাদের সবার জন্যই হুমকি। তিনি এই হুমকি মোকাবেলায় ইসলামী দেশগুলোর সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের সাথে কি আপনি একমত? যদিও সাম্প্রতিক সময়ে ইয়েমেনের সাথে ইরানের সাথে সৌদি আরবের কিছুটা উত্তাপ সম্পর্ক রয়েছে, কিন্তু এই জোটটি সাম্প্রতিক সময় তৈরির পরিকল্পনা করা হয়নি। এই জোটটি তৈরির পরিকল্পনা চলছে কয়েক বছর ধরে, এবং প্রথম ধাপে পাকিস্তানের সাথে সৌদি আরবের একটি চুক্তি হয়েছে, পরবর্তী ধাপে তুরস্ককেও যুক্ত করা হয়েছে, এবং এটি আরো বড় হবে। যেটি বলছিলাম, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ইলমাজ জাওয়াদকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনাদের এই জোট তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান, এখানে মিশর যোগ দিতে পারে কিনা, মিশরের যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। সেখানে সেখানে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, হোয়াই নট। মিশর তিনটি কারণে গুরুত্বপূর্ণ। মিশরের মিলিটারি অনেক শক্তিশালী, মিশরের জনসংখ্যা মুসলিম বিশ্বের মধ্যে টপ একটা কান্ট্রি, মিশরের জিওগ্রাফিক্যাল লোকেশন। মিশরকে আমরা এই জোটে স্বাগত জানাবো। মিশরের সাথেও নানা ধরনের আহ, আলোচনা চলছে। আগামী দিনে মিশরও এই জোটে যোগ দিতে পারে। ইরানের এই জোটে যোগ দেওয়া উচিত কিনা কমেন্টে জানাতে পারেন। পাকিস্তানের পারমাণবিক শক্তি, তুরস্কের এয়ার পাওয়ার এবং কান ফাইটার জেট সহ এই জোটের এই মুহূর্তের প্রায়োরিটি হলো নিজেদের প্রতিরক্ষাকে সংহত করা, নিজেদের প্রতিরক্ষা প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া। তবে ইন্টারেস্টিং বিষয় হলো, এই নতুন জোটটি শুধুমাত্র ইসরায়েলের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা নয়, বা ইসরায়েলের হুমকি মোকাবেলায় নিজেদের প্রস্তুতি নয়, পুরো অঞ্চলে আফ্রিকা সহ একটা স্ট্যাবিলিটি, একটা শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য একটা ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ করার মিশন নিয়ে নেমেছে। এই জোট হওয়ার সাথে সাথে আমাদের কাছে সংবাদ এসেছে, প্রায় $5 বিলিয়ন ডিফেন্স এগ্রিমেন্ট হচ্ছে এই তিনটি দেশের মধ্যস্থতায়। কোথায় হবে এই $5 বিলিয়ন এগ্রিমেন্ট? এক নাম্বার, সুদানকে $1.5 বিলিয়ন অস্ত্র দিচ্ছে পাকিস্তান। ইসরায়েলের পরিকল্পনায়, আমিরাতের প্রযোজনায় সুদানে অস্থিরতা তৈরির যে প্রকল্প চলছে, সেই প্রকল্পের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনটি মুসলিম দেশ, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব। সৌদি আরব ফাইন্যান্স করছে, পাকিস্তান অস্ত্র দিচ্ছে, তুরস্ক সরাসরি সাপোর্ট দিচ্ছে। তুরস্কের আকিনজি ড্রোন সহ বিভিন্ন মিলিটারি অ্যাডভাইজাররা সুদানের সেনাবাহিনীকে সহযোগিতা করছে। আগামী দিনে এই তিন দেশের সাপোর্টে সুদানের মধ্যে আমিরাতি ইসরায়েলি পরিকল্পনা নস্যাৎ করে মিশর থেকে সোমালিয়া পর্যন্ত পুরো রিজিয়নটাতে একটা স্ট্যাবিলিটি ফিরিয়ে নিয়ে আসার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। অন্যদিকে লিবিয়ার সরকারের সাথে প্রায় $4 বিলিয়ন সমরাস্ত্র ক্রয়ের চুক্তি নিয়ে আলোচনা চলছে। লিবিয়ার গাদ্দাফি পরবর্তী লিবিয়াকে দুই ভাগে বিভক্ত হয়ে আছে, সেই ভাগকে একত্র করার জন্য তুরস্ক দফায় দফায় চেষ্টা করছে, এবং তাতে প্রতিবেশী দেশ মিশরকে যুক্ত করা হয়েছে, তাতে সৌদি আরবকে এবং পাকিস্তানকেও যুক্ত করা হচ্ছে। লিবিয়া যদি শান্তি শৃঙ্খলা ফিরে আসে, লিবিয়ার তেল উৎপাদন যদি অব্যাহতভাবে চলতে থাকে, অল্প সময়ের মধ্যে আফ্রিকার স্থিতিশীলতায় লিবিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রিয় দর্শক, আপনাদের অনেক কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের লাইভে আমরা আপনাদেরকে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি থেকে একটা সুন্দর জিনিস দেখাবো। তার আগে পাকিস্তানের পারমাণবিক শক্তি দেখে আসি। অনেকেই বলছেন যে তুরস্ক, সৌদি আরব
কিংবা পাকিস্তান, তিনটি দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র, তিনটি দেশই আমেরিকার কেউ কেউ দালালও বলছেন। যে যাই